ওটা হচ্ছে সেই নিম গাছ যেখানে, আর এই নবদ্বীপই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। অনেকেই বলে এই নিতাইয়ের জন্মস্থান হচ্ছে নবদ্বীপ, আবার অনেকেই বলে মায়াপুর। অদ্বৈত প্রভু ছিলেন সচিমাতা, অর্থাৎ শ্রী গৌরাঙ্গের মায়ের। আর এটা হচ্ছে সচিমাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি সবচেয়ে উঁচু গৌরাঙ্গ, যেটা 60 ফুট গৌরাঙ্গ। মায়ার নগরী মায়াপুর তো আমরা অনেকেই এসেছি, কিন্তু কখনো কি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্র নবদ্বীপকে এসেছি? এই নবদ্বীপকেই বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, এবং এখানেই ছিল এক সময় বাংলার রাজধানী। এছাড়াও যেটা না বললেই নয়, সেটি হলো এখানকার লাল দই বা ক্ষীরদই। 1202 সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন। এরম সময় বাংলার হিন্দু ধর্ম যখন সংকট অবস্থায়, তখন নতুন যুগের সৃষ্টি করতে এবং ধর্মকে নতুন এক মাত্রা দিতে নবদ্বীপে জন্ম নিল যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপে ফিরে এলো এক নবজাগরণ। তাই আজ আমি তোমাদের 6 থেকে 60 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে মানুষ ভ্রমণ করাবো শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র নবদ্বীপের। গুড মর্নিং ফ্রম শ্রীধাম মায়াপুর। আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে। আমি আপনাদের আগের পর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম মায়াপুর। এই পর্বে থাকছে, আপনারা অনেকেই তো মায়াপুর আসেন, কিন্তু মায়াপুর ঘুরেই শুধু বাড়ি চলে যান। আপনারা কিন্তু নবদ্বীপটা ঘোরেন না। এখন আমি যাচ্ছি নবদ্বীপে। নবদ্বীপের যে তীর্থস্থানগুলি আছে সেগুলি কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই নবদ্বীপই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং লীলাক্ষেত্র। মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে থেকে টোটো করে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম মায়াপুর লঞ্চ ঘাটে। আর যেখান থেকে আপনি পেয়ে যাবেন মাত্র 5 টাকা বা 10 টাকার বিনিময়ে নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ বা ফেরি। তবে কলকাতা থেকে নবদ্বীপ আসতে চাইলে রয়েছে প্রচুর ট্রেনের ব্যবস্থা। মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে নবদ্বীপ ধাম স্টেশনে। পুরো নবদ্বীপ ঘুরে দেখবার জন্য পেয়ে যাবেন অসংখ্য টোটো, কিন্তু অবশ্যই ভালো করে ভাড়া নিয়ে কথা বলে নেবেন, নয়তো স্ক্যামের ফাঁদে পড়তে হতে পারে। ওই 6-7টা জায়গা ঘুরে দেখেছিলাম, যার ভাড়া পড়েছিল 300 টাকা। ঘুরতে সময় লাগে ওই 2 থেকে 3 ঘন্টার মতো। আর আমাদের এই ভ্রমণের প্রথম গন্তব্যস্থান ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানীর মন্দির। আর এই মন্দিরের ভিতরে আছে কিন্তু গুপ্ত বৃন্দাবন, যেটা ইলেকট্রিক গ্লাসের মাধ্যমে পুরো সুন্দরভাবে দেখানো হয়, যার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাটা দেখবেন। আমাদের পরের গন্তব্য হচ্ছে গোবিন্দ জিও মন্দির। আমরা এখন আছি গোবিন্দ জিও মন্দিরে। অপূর্ব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে, এবং ভিতরের চত্বরটা অনেকটা বড়। আমাদের এর পরের গন্তব্য হলো বলদেব জিও মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যশালী নবদ্বীপের বলদেব জিও মন্দিরে। আমরা যখন এখানে আসলাম তখন এখানে মন্দিরের পুজো চলছে। এক অদ্ভুত সুন্দর এই পরিবেশ। প্রায় 200 বছরের পুরনো এই মন্দির। নবদ্বীপের চারিদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর নানান ইতিহাস। আর আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হলো সেই প্রাচীন মায়াপুর। আর এটা হচ্ছে নিতাইয়ের জন্মস্থান, জগন্নাথ মিশ্রের বাড়ি। আর ওটা হচ্ছে সেই নিম গাছ যেখানে মহাপ্রভুর জন্ম হয়েছিল। ওখানে সচিমাতা নিমাইকে নিয়ে বসে আছে। আমি ভিতরে গিয়ে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। এই যে নিমবৃক্ষ দেখছেন, এই নিমবৃক্ষের নিচেই তিনি জন্মগ্রহণ করেন, তার জন্য তার নাম হয়েছে নিমাই। এর পরবর্তীকালে অতি অল্প বয়সে সংস্কৃত ভাষা, বিভিন্ন পুরাণ শাস্ত্র সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করেন, এবং তখন এই অঞ্চলের মানুষ তাকে নিমাই পণ্ডিত বলে ডাকতেন।
এবং তার পরবর্তীকালে কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্ম দীক্ষিত হন এবং গৃহত্যাগ করেন। তখন থেকে তার নাম হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। অনেকেই বলে এই নিতাইয়ের জন্মস্থান হচ্ছে নবদ্বীপ, আবার অনেকেই বলে মায়াপুর। তো সেই সব কোশ্চেনের উত্তর কিন্তু আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম, এই বিতর্কে আমি আর যাচ্ছি না। আর এখানে আসার পর কিন্তু আমরা পেয়ে গেলাম এরকম মহাপ্রসাদ। কপালটা দেখুন শুধু, কতটা ভাগ্য হলে এরকম মহাপ্রসাদ পাওয়া যায়। আর এই হলো সেই নাট মন্দির। এর ভিতরে কিন্তু এখনো বিরাজমান শ্রীকৃষ্ণ এবং রাধা। এই মন্দিরের বাইরে রয়েছে অনেক দোকান, চাইলে মহাপ্রভুর বিগ্রহ এবং বিভিন্ন সামগ্রী আপনারা কিনে নিতে পারেন। সচিমাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি, চলুন ভেতরটা দেখে আসি। এটা হচ্ছে সে তখনকার দিনের বাড়ি, দেখুন। বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ এটা বিষ্ণুপ্রিয়া, এটা বিষ্ণুপ্রিয়া, এটা সচিমাতা। এরপর আমরা চলে এলাম নবদ্বীপের সোনার গৌরাঙ্গ দেখতে। চৈতন্য মহাপ্রভুর একদিকে নাম যেমন নিমাই, তেমনি মহাপ্রভুকে গৌরাঙ্গ বা গৌর বলা হয় তার গায়ের গলিত সোনার মতো রঙের কারণে। আর এই হচ্ছে সোনার গৌরাঙ্গ। এরপর আমরা চলে গেছিলাম মহাপ্রভুর চরণ পাদুকা দেখতে। সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগের বহু বছর পর একবার শ্রী চৈতন্য মহাপ্রভু আসেন এই নবদ্বীপে, আর ঠিক এই স্থানেই তার সাথে দেখা হয় দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। আর এই মন্দিরে আছে মহাপ্রভুর চরণ পাদুকা। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর চরণ স্পর্শ করে যখন উঠলেন, তখন মহাপ্রভু সেখানে আর ছিলেন না, তবে তার জন্য রেখে গেছিলেন তার চরণ যুগল। আর সেই চরণ যুগল আজও এই মন্দিরে একইভাবে সংরক্ষিত রয়েছে, যা দেখতে ভিড় করে অসংখ্য পুণ্যার্থী। এটি নবদ্বীপের সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে অবস্থিত অদ্বৈত আচার্য ও তার স্ত্রী সীতা দেবীর কাষ্ঠ নির্মিত শ্রী বিগ্রহ। মন্দিরটি পশ্চিমবঙ্গে হেরিটেজ কমিশন কর্তৃক ঘোষিত নবদ্বীপের ঐতিহ্যবাহী স্থান। এটি মহাপ্রভু পাড়ায় অবস্থিত। আর এই অদ্বৈত প্রভু ছিলেন শ্রী গৌরাঙ্গের মায়ের গুরু। এরপর আমরা চলে গেছিলাম গৌর গোপীনাথ জিউ মন্দির। এখানেই রয়েছে ভারত তথা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু শ্রী চৈতন্যের মূর্তি বা বিগ্রহ, যার উচ্চতা হচ্ছে 60 ফুট। এখানে টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। আর এখানে কিন্তু আমরা দুপুরের প্রসাদটা গ্রহণ করে নিতে পারেন। এখানে চারটা একটু দেখে নিন, আমি দেখিয়ে দিলাম। তিনজন। চলুন ভিতরে প্রবেশ করি। এরকম একটা আর্টিফিশিয়াল গুহা করা আছে এখানে, এই গুহার ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়। আর এই জায়গাটা পুরীর গুপ্ত বৃন্দাবনের আদলে তৈরি করা হয়েছে। রাধাকৃষ্ণের যে লীলা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লীলা, সেগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গোটা মন্দির জুড়ে চোখে পড়বে ভক্তি আর প্রকৃতির অপরূপ এক মেলবন্ধন। এই জায়গাটা শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে প্রকৃতির যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি সবচেয়ে উঁচু গৌরাঙ্গ, যেটা 60 ফুট গৌরাঙ্গ, তার নিচে দেখুন। আর রয়েছে এখানে একটি মিউজিয়াম, যার মধ্যে শ্রীকৃষ্ণ রাধিকার জীবনের বিভিন্ন কাহিনীকে তুলে ধরা হয়েছে। আর এখানে শ্রী চৈতন্য তার সখীদের সাথে কিন্তু
এরপর সবার মতো আমিও একটু গোপালকে দুলিয়ে নিলাম। ওখানে অনেক মাছ আছে, ওই দেখুন প্রচুর মাছ এখানে। এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে পোড়ামাতলা মন্দির। এটি হলো সবচেয়ে জমজমাট মন্দির। মন্দির যেমন জাগ্রত, এখানকার বাজারঘাটও বেশ জমজমাট। আর এদিকে মন্দির যাওয়ার পথে কিন্তু প্রচুর পুজোর ডালা আপনারা পেয়ে যাবেন এরকম, এখানে পুজো দেওয়ার জন্য। এদিকে সারি সারিভাবে দোকান, ডালা। এই যে দেখুন কতটা ভিড়, দেখুন এই জায়গাটায়। এটাই হচ্ছে পোড়ামাতলা মন্দির, আর এটা হচ্ছে বলির জায়গা। আর এখানে মালা পাওয়া যাচ্ছে, এখানে মালা গাচ্ছে, ওখানে মালা পাওয়া যাচ্ছে। সবশেষে নবদ্বীপের বিখ্যাত লাল দই খেয়ে আমাদের একদিনের নবদ্বীপ ভ্রমণ শেষ করেছিলাম। আর এইভাবে শেষ হলো আমাদের একদিনের নবদ্বীপ ভ্রমণ। এবার বাড়ি ফেরার পালা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।